প্রিয় শিক্ষার্থী, বরিশাল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি সবাই ঘরে আছো, নিরাপদে আছো, পরিবারকে নিয়ে সুস্থ আছো। তো আজকের ক্লাসটা আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে হাজির হয়েছি। চতুর্দশ অধ্যায়ের পরিবেশ ও বাস্তুতন্ত্র এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলে যাই আজকের পাঠে, পরিবেশ ও বাস্তুতন্ত্র। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা ছবি আঁকা রয়েছে। এই ছবি আঁকাটা আসলে কি দেখতে পাচ্ছ? তো এখানে রয়েছে একটা গাছের ছবি রয়েছে, এখানে একটা গরুর ছবি, এখানে একটা পুকুর, এখানে সূর্য, এখানে এক বসতি। তো প্রিয় শিক্ষার্থী, এ থেকে বোঝা যায় যে আমরা পরিবেশটা কি, আমরা পরিবেশ এবং বাস্তুতন্ত্র কি, এই টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বা আলোচনার টপিকসগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই যে টপিকসগুলো কি কি। এখানে দেখো কি কি রয়েছে আলোচনার বিষয়: পরিবেশ, বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্রের উপাদান, বাস্তুতন্ত্রের উপাদান, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আজকের ক্লাসটা সাজিয়েছি। তোমরা আসলে মনোযোগ সহকারে দেখবা এবং দেখলে তোমরা ভালোভাবে শিখতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আসো পরিবেশ। তো পরিবেশটা কি? পরিবেশ আসলে আমরা এখানে প্রথম যে ছবিটা দেখানো হয়েছে সেই ছবিটার সমস্ত কিছু নিয়েই, আমাদের চারপাশে যা কিছু আছে এই সমস্তটা নিয়েই আমাদের পরিবেশ। মানুষ, গরু, ছাগল, আলো, বাতাস, প্রকৃতি সব কিছু মিলে এটা হচ্ছে পরিবেশ। তো পরিবেশকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। পরিবেশকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বাদু পানির পরিবেশ রয়েছে, স্বাদু পানির, লোনা পানির, আর একটা হচ্ছে কি স্থলজ পরিবেশ। তো আমরা এই সমস্তটা নিয়েই আমরা এই বাস্তু সংস্থান এর বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করব। তো আমরা আসো বাস্তু সংস্থানটা কি। বাস্তু সংস্থান হচ্ছে পৃথিবীর সমস্ত উদ্ভিদ, জীব এবং জড় বস্তুর ভিতরে একটা সম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক রয়েছে। এই নিবিড় সম্পর্কটার বা এই জড় জীবের মধ্যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়ার একটা প্রতিক্রিয়া রয়েছে। এই প্রতিক্রিয়াটাকে বাস্তুতন্ত্র বলা হয়। আমরা একটু দেখে নিই যে বাস্তুতন্ত্রটা কি। যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদানের ভিতরে, জীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশতন্ত্র গড়ে ওঠে, তাই বাস্তুতন্ত্র নামে পরিচিত। তো বাস্তুতন্ত্র কি? যে কোনো একটি পরিবেশের অজীব মানে যাদের প্রাণ নাই এরকম পদার্থ এবং জীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশতন্ত্র গড়ে ওঠে, তাই বাস্তুতন্ত্র নামে পরিচিত। অর্থাৎ জীব আর অজীব উপাদানের ভিতরে যে ক্রিয়া বা বিক্রিয়া যা পারস্পরিক বিনিময় হয়, এটাই হচ্ছে বাস্তুতন্ত্র। অর্থাৎ জীবের উপরেও, জড় পদার্থের উপরেও জীব নির্ভরশীল, আবার জড়বস্তু জীবের উপরে কিছুটা নির্ভরশীল। এটা হচ্ছে পারস্পরিক আদান প্রদান। এই সমস্তটাকে মিলিয়ে একটা বাস্তুতন্ত্র, এটাই হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে দুটি, একটা হচ্ছে জীব উপাদান আর একটা হচ্ছে অজীব উপাদান। আমরা দেখে নিই বাস্তুতন্ত্রের উপাদান দুটি, অজীব উপাদান আর জীব উপাদান। বাস্তুতন্ত্রের উপাদান কয়টি? দুটি। বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে দুটি। তা বাস্তুতন্ত্রটা কি? যে পৃথিবীর সমস্তটাকে নিয়েই বাস্তুতন্ত্র। জীব অজীব যে সম্পর্ক, আদান প্রদান, ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো হচ্ছে বাস্তুতন্ত্র। এখন এই বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে দুটি উপাদানকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জীব উপাদান আর একটা হচ্ছে জড় উপাদান। এখন আমরা শিখব
অজীব উপাদান। এখন আমরা শিখব কি অজীব উপাদান। অজীব উপাদানটাকে দেখো, অজীব উপাদানটা কি এটা সম্পর্কে আমরা এই চিত্রটার প্রবাহ চিত্রটা দেখলেই আমরা বুঝতে পারবো অজীব উপাদানটা কি। তো প্রিয় দর্শক শিক্ষার্থী দেখো, অজীব উপাদান এখানে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। অজীব উপাদান যাদের প্রাণ নাই এই ধরনের পারি। তো অজীব উপাদানটা কি দুইটা ভাগে ভাগ করছে, অজীব উপাদান যাদের প্রাণ নাই তাদের হচ্ছে অজীব উপাদান। তো অজীব উপাদানকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অজৈব আর একটা হচ্ছে জৈব। অজৈব আর একটা কি জৈব। তো জৈব ও অজৈব উপাদানটা হচ্ছে ভৌত উপাদান। এই অজৈব উপাদানগুলো হচ্ছে খনিজ লবণ, পানি, মাটি, বায়ু, তাপমাত্রা, আর্দ্রতা। অজৈব উপাদানটা কি? খনিজ লবণ, পানি, মাটি, বায়ু, তাপমাত্রা এবং আর্দ্রতা। এটা হচ্ছে অজৈব উপাদান। অজৈব উপাদান দেখো, প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে এটাই হচ্ছে অজৈব উপাদান। তারপরে হচ্ছে জৈব উপাদান। এটা জৈব পদার্থ জাতীয় যে উপাদানগুলো রয়েছে, যে মৃত বা গলিত দেহাবশেষ বা অন্যান্য যে গলিত যে পদার্থগুলো থাকবে, মৃত জীবিত যে পদার্থগুলো দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে জৈব উপাদান। এবার বুঝে গেছে, এই অজীব উপাদানগুলো যে রয়েছে, এই অজীব উপাদানগুলো আবার এই অজীব উপাদানগুলোর উপরে জীব উপাদানগুলো নির্ভরশীল, অবশ্যই নির্ভরশীল। এটা আমরা একটু পরে বুঝাই। এখন দেখো, তো আমরা এতক্ষণ শিখলাম অজীব উপাদান। এখন আমরা শিখব জীব উপাদান, অর্থাৎ যাদের প্রাণ আছে এই ধরনের উপাদানগুলো সম্পর্কে আমরা যে শিখব। তো এই জীব উপাদান, বাস্তু সংস্থার যে জীব উপাদানগুলো রয়েছে, এই জীব উপাদানগুলোকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদক, খাদক, বিয়োজক। কয়টা উপাদান রয়েছে? তিনটা। জীব উপাদানকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিনটা। একটা হচ্ছে উৎপাদক, খাদক, বিয়োজক। তো আমরা উৎপাদকটা আমরা শিখি নেই, উৎপাদকটা আসলে কি। তো প্রিয় শিক্ষার্থী, উৎপাদকটা হচ্ছে, অর্থাৎ যারা উৎপাদন করে খাদ্য, নিজেদের খাদ্য যারা নিজেরা তৈরি করে তাদেরকে উৎপাদক বলা হয় বাস্তু সংস্থানে। এইখানে দেখো, আমি একটু বলি, যারা উৎপাদক তারা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। অর্থাৎ যারা উৎপাদক তারা সূর্যের আলোতে খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এরা কারা? উদ্ভিদ, যে কোনো উদ্ভিদ উৎপাদক হিসাবে পরিচিত। তো এখন আসো খাদক। তো খাদক, জীব উপাদানের উৎপাদক শিখলাম, এখন হচ্ছে খাদক। খাদকটা কি আমরা একটু দেখি। খাদককে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটা ভাগের বিস্তারিত আমরা পরে আলোচনা করব। আগে জানি খাদককে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। তাহলে খাদককে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। তো প্রথম স্তরের খাদক কীট পতঙ্গ, গরু, ছাগল, এগুলো হচ্ছে প্রথম স্তরের খাদক। অর্থাৎ যারা তৃণ, লতা পাতা এগুলো খেয়ে বা উৎপাদকদের খেয়ে বেঁচে থাকে তাদেরকে আমরা প্রথম স্তরের খাদক বলে থাকি। ঠিক আছে? তো প্রথম স্তরের খাদক বলি যারা কীট পতঙ্গ, গরু, ছাগল, এগুলো আমরা প্রথম স্তরের খাদক হিসেবে ধরি। দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে পাখি, ব্যাঙ, মানুষ। অর্থাৎ এই গরু, ছাগল প্রথম স্তরের খাদকদের যারা খেয়ে বেঁচে থাকে, এই ধরনের প্রাণী পাখি, ব্যাঙ, মানুষ। দেখো, পাখি এই কীট পতঙ্গ খায়, ব্যাঙ এই কীট পতঙ্গ খায়, মানুষ এই গরু, ছাগল বা অন্যান্য প্রাণীদের, তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। এরা হচ্ছে
দ্বিতীয় স্তরের খাদক। আর তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক আমরা বলে থাকি। অর্থাৎ এই তৃতীয় স্তরের খাদকটা এরা সব স্তরের খাদকদের খেয়ে থাকে, বা এই যে কোনো দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে, এটাকে আমরা তৃতীয় স্তরের খাদক বলবো। আর কিছু কিছু প্রাণী আছে যারা সব স্তরের খাদকদের খেয়ে থাকে, এরা হচ্ছে সর্বভুক প্রাণী, এদেরকে বলা হয় সর্বভুক প্রাণী। তা তৃতীয় স্তরের খাদক সর্বোচ্চ খাদক এটা হচ্ছে কচ্ছপ, বক, ব্যাঙ, মানুষ। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা শিখলাম খাদক এর পরিচয়। এখন আমরা শিখব বিয়োজকটা কি। এটা আর একটা মজাদার জিনিস, বিয়োজক। এখন দেখো বিয়োজক, এটা বাস্তু সংস্থানের একটি প্রয়োজনীয় বা অপরিহার্য একটা উপাদান। এই বিয়োজকটা দেখো, এরা পচনকারী নামে পরিচিত। এরা আসলে পচনকারী নামে পরিচিত। এরা অণুজীব, বিশেষ করে ব্যাকটেরিয়া, ইস্ট, যারা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে। অর্থাৎ এই বিয়োজকগুলা মৃতদেহ, উদ্ভিদ বা জীব যদি মারা যাওয়ার পরে এরা ওই প্রাণীর উপরে আক্রমণ করে এবং ওইখান থেকে ওরা খাবার শোষণ করে আর অপ্রয়োজনীয় খাবার মাটির সাথে মিশিয়ে দেয়। সেই খাবারটা আবার উদ্ভিদ গ্রহণ করে। তাহলে দেখো, এই মৃতদেহ পচনকারী যদি না পচতো তাহলে পৃথিবীর অবস্থা কি হইতো। তো এটা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুবই অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ। তো বিয়োজক বা বিভিন্ন দিক নিয়ে একটু খাদকের বিভিন্ন প্রয়োজনীয় দিক নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখন খাদক সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। খাদকটা এই বাস্তু সংস্থানের উপাদানগুলোর ভিতরে একটি অন্যতম উপাদান খাদক। খাদকটা আমরা কাকে বলি এটা আমরা শিখি একটু। খাদকের আরেকটি নাম হচ্ছে ভক্ষক, অর্থাৎ যারা ভক্ষণ করে এই ধরনের উপাদানকে আমরা খাদক বলি। যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য ব্যবহার করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তারাই খাদক। অর্থাৎ যে সকল প্রাণী জৈব পদার্থ বা অন্য কোনো প্রাণী খেয়ে বেঁচে থাকে তারাই হচ্ছে খাদক। তো খাদককে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, যেটা আগে শিখেছিলাম। খাদক প্রথম স্তরের খাদক, এখানে দেখো প্রথম স্তরের খাদক এটা কি, যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা প্রথম স্তরের খাদক। অর্থাৎ যে সকল প্রাণী উদ্ভিদদের ভক্ষণ করে বা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তারা প্রথম স্তরের খাদক। এরা তৃণভোজী নামেও পরিচিত। যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা প্রথম স্তরের খাদক, এরা তৃণভোজী নামেও পরিচিত। এদের তৃণভোজীও বলা হয়, যেমন গরু, ছাগল, কীট পতঙ্গ এইগুলো। আবার দ্বিতীয় স্তরের খাদক রয়েছে কারা, যারা প্রথম স্তরের খাদকদের খেয়ে বাঁচে, যেমন পাখি, ব্যাঙ, মানুষ। যারা প্রথম স্তরের খাদকদের খেয়ে বাঁচে, যেমন পাখি, ব্যাঙ, মানুষ, এরা প্রথম স্তরের খাদকদের খায়। অর্থাৎ কীট পতঙ্গ, গরু, ছাগল এগুলো খেয়ে যারা বেঁচে থাকে তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক এরা মাংসাশী বলে পরিচিত। যেমন মানুষ, গরু, ছাগল এগুলো ভক্ষণ করে, পাখি বা ব্যাঙ এরা কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে। তো এই হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এখন দেখো তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদকটা হচ্ছে যারা দ্বিতীয় স্তরের খাদকদের খায়, যেমন কচ্ছপ, ব্যাঙ, মানুষ। এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে। এদের মধ্যে কোনো প্রাণী আবার একাধিক স্তরের খাবার খায়, এদেরকে সর্বভুক বলে। অর্থাৎ এখানে দেখো সর্বভুক মানে সব স্তরের খাবারদেরও খেয়ে থাকতে পারে, সব স্তরের খাবারদেরও খায়।
প্রথম স্তরের খাদকদের খায়, দ্বিতীয় স্তরের খাদকদের খায়। এদেরকে যারা সব স্তরের খাদক খায় তারা হচ্ছে সর্বভুক। এই হচ্ছে আমাদের খাদকদের পরিচিতি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার একটু রিভাইজ দেই কি কি শিখলাম। তো শিখেছি বাস্তু সংস্থান কাকে বলে, বাস্তু সংস্থান কয় ধরনের, বাস্তু সংস্থানের উপাদানগুলো কি কি, তারপরে উৎপাদক কাকে বলে, উৎপাদক বিয়োজক কাকে বলে, খাদক কাকে বলে, এই টপিকসগুলো আমরা শিখলাম। আশা করি এই টপিকসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে হাজির হব। যদি এই পার্টটা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, মন্তব্য লিখবা, আমরা আবার এই ক্লাস নিয়ে হাজির হব। তো প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজটি তোমরা খাতায় উঠিয়ে নাও। বাড়ির কাজটি হচ্ছে বাস্তুতন্ত্রের জীব উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রের জীব যে উপাদানগুলো রয়েছে, এই জীব উপাদানগুলোর যে গুরুত্ব সেটা তোমরা ব্যাখ্যা করবা, খাতায় লিখবা এবং মেন বইটা পড়বা। বেশি বেশি করে মেন বই পড়লে সব কিছুই সোজা হয়ে যাবে এবং আশা করি এই টপিকসগুলো যদি পড়ো, এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা ব্যাখ্যা করতে পারবা এবং লিখতে পারবা বা বলতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, মন্তব্য লিখবা এবং পরবর্তীতে আমরা আবার এই ক্লাসের সমাধান নিয়ে হাজির হব। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।